তো কোশ্চেন নাম্বার 25 থেকে কোশ্চেন নাম্বার 28 আগের দিন স্কিপ হয়ে গেছিলো আর আজকে শুরুতেই আমরা সেখান থেকে করব। এটা কমপ্লিট হলে আমরা আবার পুনরায় 34 থেকে শুরু করে দেব। তা কোশ্চেন নাম্বার 25-এ কী বলেছে, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 7 ভাগের 2 ভাগ অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো। টোটাল তার কাছে 7 অংশ ছিল, তার মধ্যে 2 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে তার কাছে কত অংশ পড়ে আছে? আর 5 অংশ পড়ে আছে। এবার বলছে এই 5 অংশ কত লাভে বিক্রি করবে যাতে মোটের উপর 15% লাভ হবে। আমরা দেখতে পেলাম যে মোটের উপর 15% লাভ। এবার আমাকে বলো মোটের উপরে 15% লাভ মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, বাবাকে, বড় ভাইকে নাকি ছোট ভাইকে? তোমরা বললে মোটের উপর, তার মানে ওভারঅল, তার মানে এভারেজ, সুতরাং এটা রিপ্রেজেন্ট করছে বাবাকে। খুব ভালো কথা। এখানে কি ছোট ভাই দেওয়া আছে? ছোট ভাইয়ের মান কি টোটাল দুটো কি দেওয়া আছে? দেখতে পেলাম যে শুরুতেই প্রথম লাইনে ছোট ভাইয়ের মান দেওয়া আছে। 7 ভাগের মধ্যে 2 ভাগ অংশ 10% ক্ষতিতে, আর বাকি অংশ মানে 5 ভাগ অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করবে সেটাই বার করতে বলেছে। অর্থাৎ ছোট ভাইয়ের মান দেওয়া আছে 2/7, মানে হচ্ছে একটা ভাগ 2 হলে আর একটা ভাগ 5 হবে। 5 7 নয়, কিন্তু একটা ভাগ 2 হলে আর একটা ভাগ 5 হবে। তাহলে 2:5 অনুপাতে তাদেরকে কি করা হবে? বিক্রি করা হবে। এত অনুপাতে, এত পরিমাণে, এত কোয়ান্টিটিতে, তার মানে এটা ছোট ভাইকে রিপ্রেজেন্ট করছে। এছাড়া বাবার মানও দেওয়া আছে। এবার বুঝতেই পারছো তাহলে কার মান বার করতে বলবে। সুতরাং বলবে বড় ভাইয়ের মান বার করতে। বড় ভাইয়ের একটা মান দেওয়া আছে 10% ক্ষতিতে, তবে আর একটা মান কততে হবে? যাতে ওভারঅলে 15% লাভ হয়। কোশ্চেন নাম্বার 25। তো এটা আমরা ডাইরেক্ট স্ট্রেট এলিগেশনের দিকে চলে আসি। সবার প্রথমে বলেছে প্রথম পার্টে 10% ক্ষতি, 10% ক্ষতি, তাহলে বড় ভাইয়ের একটা মান হয়ে গেল 10% ক্ষতি। এরপরে কি বলেছে? এভারেজ দিয়ে দিয়েছে। এভারেজ কত পার্সেন্ট দিয়ে দিয়েছে? 15% এভারেজ দিয়ে দিয়েছে। আর 15%টা কি মাইনাসে নয়, কিন্তু প্লাসে। প্লাস মানে প্রফিটে 15%। একটা জিনিস লক্ষ্য করবে যে আমি বারবার এই যেখানে ক্ষতি হচ্ছে তার আগে মাইনাস দিচ্ছি, আর যেখানে লাভ হচ্ছে সেখানে আমি কখনো কখনো প্লাস সাইন দিচ্ছি, আবার কখনো কখনো কোনো সাইন দিচ্ছি না। কিন্তু ক্ষতি হলে আমি মাইনাস সাইন মাস্ট দিচ্ছি। এটা তোমরাও শুরুয়াতের সময় মাস্ট দাও। কারণ হচ্ছে অনেক সময় আমাদের কি হতে পারে, সাইনগত এরর চলে আসতে পারে পরীক্ষার হলে, বা ডাইরেক্ট যখন আমরা মুখে মুখে করব সেই সময়। তাই যখনই 10% ক্ষতি তার আগে মাইনাস দাও প্র্যাকটিসের সময়, যখন তোমরা প্র্যাকটিস করছো। এতে পরবর্তীতে এই ধরনের এররগুলো কিন্তু আসবে না যখন তোমরা মুখে মুখে ডাইরেক্ট করবে। এবার বলেছে বড় ভাইয়ের অপর বড় ভাইয়ের মান কত, এটাই বলেছে। আচ্ছা, শুরুতে আমাকে আরও আরেকখানা কোশ্চেন এই কোশ্চেনের উপর থেকে আসছে, সেটা হচ্ছে এটা 10% ক্ষতি আছে, ওভারঅলে 15% লাভ হয়েছে। সুতরাং এটাকে কি হওয়া উচিত? এটাকে কি ক্ষতি হওয়া উচিত নাকি এটা প্রফিট হওয়া উচিত? তোমরা বলে প্রফিট হওয়া উচিত। এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা ক্ষতিতে বিক্রি হয়েছে, তাও আমার ওভারঅলে দেখলাম 15% লাভ হয়েছে। এটা কখন হতে পারে? যখন অন্য ক্ষেত্রে নিশ্চয় লাভ হয়েছে। যদি এখানেও ক্ষতি হতো আর এখানেও ক্ষতি হতো, তবে এখানে কি হতো? এখানে ক্ষতি হতে বাধ্য। কিন্তু এখানে ক্ষতি, এখানে প্রফিট হয়েছে। ওভারঅলে প্রফিট তখনই হতে পারে যখন একটা জায়গায় ক্ষতি হয়েছে, তাহলে অন্য জায়গাতে কি হতেই হবে? প্রফিট হতেই হবে। অথবা তোমরা ম্যাথমেটিক্যাল টার্মে কি বলতে পারো? এটা মাইনাসে আছে, এটা +15 আছে, তাহলে এটা +15-র বেশি হবে। এটা ম্যাথমেটিক্যাল টার্মে বলতে পারো। এবার আমরা আসবো কোয়ান্টিটির দিকে। 10% ক্ষতিতে 2 অংশ বিক্রি করেছে। 10% ক্ষতিতে 2 অংশ যদি বিক্রি করে, তাহলে 2 অংশটাকে আমরা কোথায় লিখব? এখানে লিখব নাকি এদিকে লিখব? তোমরা বলে যে 10% ক্ষতিতে 2 অংশ বিক্রি করেছে, তাহলে এটা এর পাশে আমরা কখনো লিখব না, এটা চলে যাবে এদিকে। কেন চলে যাবে? কারণ এটা রিভার্স হয়ে গেল। মনে পড়ছে কোয়ান্টিটি অলওয়েজ কী হয়ে যায়? রিভার্স হয়ে যায়। তাহলে কত অংশ পড়ে থাকলো? 7 অংশের মধ্যে 2 অংশ এখানে চলে এসছে, তাহলে কত অংশ পড়ে থাকলো? 5 অংশ। এটাই ছিল অঙ্কের ইনফরমেশন দিয়েছে। এর পরের স্টেপ আমরা কি করব? এরপরে আমরা জানি যে বড় ভাইয়ের সাথে বড় ভাই আমরা কি করি? বিয়োগ করে দিই। কিন্তু এখানে একটা বড় ভাই উপস্থিত আছে, কিন্তু আর একটা বড় ভাই উপস্থিত নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের করা পসিবল, যেখানে এই দুটোর মধ্যে মান দেওয়া আছে। আর 10 আর 15-র মধ্যে ডিফারেন্স কত? 5-এর ডিফারেন্স। 5-এর ডিফারেন্স না,
এখানে আছে -10 আর এটা আছে +15। -10 থেকে 0-তে আসতে গেলে 10 ঘর যেতে হবে, আবার 0 থেকে 15 ঘর যেতে গেলে 15 ঘর যেতে হবে। সুতরাং 10 আর 15 এদের মধ্যে গ্যাপ কত? 25-এর গ্যাপ। অর্থাৎ বুঝতে পেরেছি 10 আর 15-র মধ্যে কত ডিফারেন্স? 25-এর ডিফারেন্স। কিন্তু আমাদের হিসাবে কত ডিফারেন্স? 5 ইউনিটের ডিফারেন্স। সুতরাং আমি বলতে পারি 5 ইউনিটের মানে 25, অর্থাৎ কত গুণের সম্পর্ক? 5 গুণের সম্পর্ক। এটা যদি 5 গুণের সম্পর্ক হয় তবে 2 ইউনিট কিসের সম্পর্ক হবে? 5 গুণেরই হবে। অর্থাৎ এটার মান কত বার হয়ে যাবে? 10 বার হয়ে যাবে। এবার কোশ্চেন আসছে যে 15-র সাথে 10 যোগ হবে নাকি বিয়োগ হবে? তোমরা বলে 100% শিওর কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 15 আর 10 যোগ করলে কত হয়ে যাবে? 25%। অপশান বি ফর বোম্বে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কেন প্লাস হলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এটা যেহেতু মাইনাস আছে অর্থাৎ এভারেজের থেকে এটা ছোট, তাহলে এই বড় ভাইটা এভারেজের থেকে কি হবে? বড় হবে। খুব সিম্পল ম্যাথ। চলে আসবো 26 নাম্বার ম্যাথে। 26 নম্বর ম্যাথে বলেছে এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো। তার অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো। তার অংশ মানে কোন অংশ? তার কোন অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো, বা ওই অংশ সম্পর্কে কি কোনো ইনফরমেশন দেওয়া আছে পরের সেন্টেন্সে? কোনো রকম ইনফরমেশন দেওয়া নেই। ভালো করে বুঝবে। নাম্বার 26-এ বলেছে 800 টাকায় কিছু আটা কিনেছে, আর তারপর তার অংশ মানে কিছু অংশ কত অংশ? এটার কি কোনো ইনফরমেশন দেওয়া আছে? কোনো ইনফরমেশন নেই। সুতরাং অঙ্কটাতে কি আছে? ডেটা পর্যাপ্ত পরিমাণে নেই। সুতরাং এই অঙ্ক করাটা সঠিক হবে না। বুঝতে পারলাম? মানে ডেটা এখানে মিসিং আছে। এবার আমি এটাকে এত কিছু কেন বললাম, এটার পেছনে একটা লজিক আছে। পরীক্ষাতে অনেক সময় তোমরা হয়তো দেখে থাকবে যে কোশ্চেনের মধ্যে একটা বা দুটো ম্যাথ প্রায় ভুল থাকে। আর যেহেতু ভুল থাকে, আর তোমরা যদি সেই ম্যাথগুলোকে নিয়ে কোশ্চেন যদি সলভ করা শুরু করে দাও, ভেবে দেখো কতটা সময় নষ্ট হয়। অবশেষে গিয়ে দেখো যে কোশ্চেনটা কি হয়েছে? ভুল ছিল, আর কত সময় তুমি নষ্ট করে ফেলেছো। এরকম অনেকের ক্ষেত্রে এই জিনিস হয়ে যায়। তো আমাদেরকে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু আমাদেরকে পড়ে বুঝতে হবে যে কোনটা সঠিক অঙ্ক, কোনটা সঠিক নয়, কোথায় ডেটা পর্যাপ্ত পরিমাণে আছে, কোথায় পর্যাপ্ত পরিমাণে নেই। যদি তুমি পরীক্ষাতে দেখো যে ডেটা পর্যাপ্ত পরিমাণে নেই, ওটাকে স্কিপ করে পরের ম্যাথে চলে আসবে টাইম সেভ করার জন্য। আর না হলে কিন্তু সোনার হরিণের মতো তুমি করেই যাচ্ছ, কিন্তু অ্যান্সার আর মিলবে না। অবশেষে জানতে পারলে পরীক্ষার শেষে যে এখানে কি আছে, যে অঙ্কটাই ভুল ছিল। আর এতে শুধুমাত্র টাইম নয়, নিজের উপরও একটা এফেক্ট করে পরীক্ষার হলে। তা এই জিনিসগুলোকে একটুখানি আমাদের মানে দেখা শিখতে হবে, বোঝাটা শিখতে হবে। চলে আসবো 27 নাম্বার ম্যাথে। 27 নাম্বার ম্যাথে বলেছে এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। তাহলে একজন ব্যক্তি আছে যে দুটো বই কত টাকা দিয়ে কিনেছে? 600 টাকা দিয়ে কিনেছে। প্রথম বইটি 20% ক্ষতিতে, তাহলে প্রথম বইটি তিনি বিক্রি করেছেন 20% ক্ষতিতে। প্রথম বইটি যখন বিক্রি করেছে তখন তার ক্ষতি হয় 20%, এবং দ্বিতীয় বইটি যখন তিনি বিক্রি করেছেন তখন তার লাভ হয় 60%। দ্বিতীয় বইটার লাভ হয় 60%। এরপরে বলেছে কোশ্চেনে যে ওভারঅলে তার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হয়নি। মোটের উপরে মানে ভালো করে বোঝো। ধরে নাও তোমার কাছে দুটো বই আছে যেটা তুমি 600 টাকা দিয়ে কিনেছো। এই দুটো বইয়ের মধ্যে তুমি প্রথম বইটা যখন বিক্রি করলে তখন তোমার 10% ক্ষতি হলো, দ্বিতীয় বই যখন বিক্রি করলে তখন তোমার 60% প্রফিট হলো। এতে ওভারঅলে তুমি দেখতে পেলে যে কোনো রকম লাভ বা ক্ষতি হলো না। এটাই বলেছে যে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হলো না। কী করে বুঝলাম? 10% ক্ষতি হয়েছে এটা ক্যালকুলেট করলাম, আর 60% লাভ হয়েছে এই টাকাটা ক্যালকুলেট করলাম, দিয়ে দেখলাম যে আমার তো একদম কস্ট প্রাইসেই বিক্রি করেছি আমি, কোনো রকম লাভ হয়নি। মানেটা কি? তার মানে সে যত দিয়ে কিনেছে তত দিয়ে বিক্রি করেছে। ব্যাপারটাকে বুঝবে আর কি। এবার বলেছে প্রথম বইটির ক্রয় মূল্য কত? প্রথম বইটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে ইনফরমেশনে কী কী জিনিস ইনফরমেশন দেওয়া আছে?
সবার আগে আমাকে বলো যে বড় ভাই কি দেওয়া আছে, তুমি বলো বড় ভাই দেওয়া আছে 20% ক্ষতি 60% লাভ। বাবা কি দেওয়া আছে এভারেজ, বাবাও দেওয়া আছে, বলেছে বাবার ওখানে কোনো লাভ হবে না কোনো ক্ষতি হবে না। আচ্ছা বাবার ওখানে যদি লাভও না হয় ক্ষতিও না হয় তাহলে কত লিখবো বাবার ওখানে এভারেজে, 1 নাকি -1? কোনো কিছুই হয়নি। যদি হতো 1 যদি লেখো তাহলে 1% লাভ হবে অথবা 1% ক্ষতি হবে, এটাই তো মিনিং দাঁড়াচ্ছে। কিন্তু এখানে বলেছে লাভও হয়নি ক্ষতিও হয়নি, সুতরাং 1ও হবে না, কি হবে 0। 0 মানে যার কোনো ভ্যালু নেই, এর কোনো রকম কোনো কিছু নেই, এটা লাভও নয় ক্ষতিও নয়। এবার বলেছে প্রথম বইটির ক্রয় মূল্য কত। ব্যাপারটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, তার মানে পরিমাণকে বার করতে বলেছে কত টাকা খরচ হয়েছে। প্রথম বইটির ক্রয় মূল্য কত, তো ঘটনা কি বলেছে 20% ক্ষতিতে বিক্রি করে, তাই আমি মাইনাস সাইন দিয়ে দিলাম। আর অপরেরটা আছে 60% প্রফিটে, 60% প্রফিট। এবার বলেছে ওভারঅলে তার কোনো লাভও হয় না ক্ষতিও হয় না, তাহলে আমি কি বলবো 0%। ব্যাপার বুঝতে পেরেছি। এবার আমাদের যেটা করণীয়, এর থেকে এটা বিয়োগ করব আর এর থেকে এটা বিয়োগ করব, বলো এর সাথে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, তোমরা বলো এটা 60 হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এর থেকে যদি এটা বিয়োগ করো তো কত হবে, তোমরা বললে যে এর থেকে এটা বিয়োগ করলে তো -20 হয়ে যাবে। কি বললে -20 হয়ে যাবে। কিন্তু তোমরা ভেবে দেখো এতক্ষণ পর্যন্ত অঙ্কে তোমরা যে জিনিসগুলো করেছো কোয়ান্টিটিতে কোনো মাইনাস এসছে, কোনো রকম মাইনাস আসেনি, তাহলে কি কোনো রকম এরর আছে, বিয়োগ করাতে কোনো রকম কি এরর হয়েছে, চলো চেক করার চেষ্টা করি। সবার আগে বলো যে 0 বড় নাকি 60 বড়, তুমি বললে 60 বড়, তাই যেহেতু 60 বড় 60-এর থেকে আমি 0 বিয়োগ করেছি, যে বড় হবে তার থেকে তো ছোট সংখ্যা বিয়োগ হয়, তাহলে 60 বড় না 0 বড়, তোমরা বলে 60 বড়, 60-এর থেকে 0 বিয়োগ করে 60 এসছে, খুব ভালো কথা। এবার বলো হচ্ছে যে 20 বড় নাকি 0 বড়, 20 বড় নাকি 0 বড়, সরি একটা টার্ম তো আমরা ভুলই বলছি, এটা তো 20 হবে না, যেটা আমরা বলে ফেলি সেটা হচ্ছে এটা 20, 20 থেকে 0 বিয়োগ করব না, একদম নয়, 20 থেকে 0 বিয়োগ করছি না, -20 থেকে 0, এটা -20 সাথে 0 বিয়োগ, অর্থাৎ এখানে কে বড় 0 নাকি -20, তুমি বলো যে 0 বড় হবে নাকি -2 বড় হবে, তুমি বলো 0 বড় হবে, বুঝতে পারলাম। এই যে -20 যে আছে সে 0-র থেকেও ছোট, সুতরাং এই ক্ষেত্রে বিয়োগ কিভাবে করবে, 0 থেকে -20, 0 থেকে -20 তোমরা বিয়োগ করবে, আর 0 থেকে -20 বিয়োগ করলে ব্র্যাকেট উঠে গেলে প্লাস দিয়ে 20 হলো, সুতরাং অ্যান্সার কত দাঁড়াচ্ছে বিয়োগ করার পরে 20 + 20, বুঝতে পারলাম কিছু। এই কারণেই এই জিনিসটাকে আমি এত বেশি এক্সপ্লেন করলাম। তাহলে এখানে যে সাইনটা আসবে কি সাইন আসবে, প্লাস সাইনই আসবে, তাহলে এই ঘটনাটাকে একটু মাথায় রেখো। এবার যদি এটাকে দেখা হয় কত রেশিওতে রয়েছে, 3:, কত রেশিও, 3 গুণের সম্পর্ক, অর্থাৎ 1:3 রেশিও, অথবা 20 দ্বারা কাটাকাটি করলেও তোমাদের এই অ্যান্সার চলে আসবে। এবার কোশ্চেনে কি বলেছে, প্রথম বইটির ক্রয় মূল্য কত, অর্থাৎ এই বইটার ক্রয় মূল্য কত। আচ্ছা টোটাল বইটা সে কত টাকা দিয়ে কিনেছে, 600 টাকা দিয়ে কিনেছে, তাহলে আমাদের হিসাবে 600 টাকায় নয়, আমাদের হিসাবে কত টাকা দিয়ে কিনেছে, 4 ইউনিট টাকা দিয়ে কিনেছে, কিন্তু কোশ্চেনে কত বলেছে 600 টাকা দিয়ে কিনেছে, সুতরাং কত গুণের সম্পর্ক দেখতে পেলাম, 150 গুণের। এটা যদি 150 গুণের সম্পর্কে হয় তবে প্রথম বই কিনেছে 3 ইউনিট, অর্থাৎ 150-র সাথে 3 গুণ করলে কত হবে, 450 টাকা। প্রথম বইটা সে কিনেছিল 450 টাকায়, আর দ্বিতীয় বইটা সে হচ্ছে বিক্রি করেছে কত টাকায়, বিক্রি করেছে হচ্ছে বলো 1 গুণের সম্পর্কে কত হবে, 150, এত টাকায়। কিছু বুঝতে পেরেছি ব্যাপার। তাহলে হচ্ছে প্রথম বইটা সে বিক্রি করে 450 টাকায়, আর এটা সে হচ্ছে বিক্রি করে 150 টাকায়, কিন্তু কোশ্চেনে তো ক্রয় মূল্য চেয়েছে, তোমরা বললে এটা তো আমাদের কাছে কোনো ফ্যাক্টরি না, কারণ হচ্ছে আমরা প্রথমেই বার করেছিলাম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটোই তো সেম, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম হলে আমরা কি বলবো, এটা হচ্ছে প্রথম দ্রব্যের ক্রয় মূল্য আর এটা হচ্ছে দ্বিতীয় দ্রব্যের ক্রয় মূল্য, আর যেটাই ক্রয় মূল্য সেটাই বিক্রয় মূল্য। তবেই তো কত পার্সেন্ট লাভ বা লস হয়েছে, 0%, না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তা এই আন্ডারস্ট্যান্ডিংগুলো দরকার আছে। এই কোশ্চেনটা অরিজিনালিতে কোনো ব্যাপারই ছিল না, তোমরা যদি চাইতে যে মুখে করব ডাইরেক্ট, মানে কোশ্চেন পড়ার সাথে সাথে মুখে করবো তো করতে পারতে, অসুবিধা কিছু ছিল না। প্রথমে দেখতে পেলে যে -20, আর দেখতে পেলে যে 60, আর মিডিলে দেখতে পেলে 0, 0 যদি থাকে তো বিয়োগের তো কোনো কেসই নেই। দেখো তো এখানে বিয়োগে কোনো রকম বিয়োগ করে কোনো রকম ডেটা কি চেঞ্জ হলো, এখানে 20 ছিল 20 এলো, 60 ছিল 60 এলো, বুঝতে পেরেছি ব্যাপার কি বলতে চাইলাম। তাহলে কোশ্চেন পড়তে পড়তে আমরা বলতে পারি 20 আর 60ই আছে, 20 আর 60 যদি থাকে কত গুণের রিলেশন, 3 গুণ, 3 গুণ মানে টোটালে কত আছে 4, 4-এর মান 600, অর্থাৎ 150 গুণ, তাহলে প্রথম বইটার কত মান হবে 450, 150 × 3 450,
বুঝতে পেরেছি? চলে আসবো নাম্বার 28। এক ব্যক্তি একটি দ্রব্যের 4 ভাগের 3 ভাগ অংশ, তো যখনই তোমরা পড়ছো 4 ভাগের 3 ভাগ অংশ, তার মানে তোমাদের ব্রেনে এটা ক্লিক করা উচিত 4 ভাগের 3 ভাগ অংশ, অর্থাৎ এটা কাকে রিপ্রেজেন্ট করছে? পরিমাণকে। পরিমাণ মানে কোয়ান্টিটি, আর সেটা মানেই ছোট ভাই। তাহলে হচ্ছে এদের অনুপাত কি আসবে? যদি তুমি দেখো যে 4 ভাগের মধ্যে 3 ভাগ, অর্থাৎ 3:1 ডিভাইড করেছে, কত অনুপাতে? 3:1। যখনই তুমি দেখলে 4 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে 3:1। যদি দেখো 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে, তাহলে 2:3। বুঝতে পেরেছি? 5 ভাগের মধ্যে 2 ভাগ দিয়েছে, তাহলে একটা মান যদি 2 হয় আর একটা মান কত হবে? 3। 7 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 7 ভাগের মধ্যে একটা 5 ভাগ হলে অপরটা কত ভাগ হবে? 2, তাহলে 5:2 রেশিও। তা এই রিয়াকশানগুলোকে একটু কুইক দিতে হবে আমাদের। তো এখানে কি বলেছে যে 4 ভাগের 3 ভাগ অংশ 30% লাভে, তো বুঝতেই পারলাম 3:1 রেশিওতে রয়েছে। এবং বাকি অংশ মানে এক অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। ঠিক আছে, এবার বলেছে মোটের উপরে 200 টাকা লাভ করে। তাহলে প্রথম অংশ যখন সে 30% লাভে এবং দ্বিতীয় অংশ যখন সে 10% ক্ষতিতে বিক্রি করে, তখন ওভারঅলে সে দেখতে পেল তার কত টাকা লাভ হলো? 200 টাকা। 200 টাকা, 200% নয় কিন্তু, বলেছে যে অরিজিনালিতে তার টাকা, বলেছে অরিজিনাল টাকা সে কত পায়? 200 টাকা, কোনো পার্সেন্টেজের কথা বলেনি। এরপরে কোশ্চেনে কি জানতে চেয়েছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তো খুব সিম্পল ব্যাপার। যদি তোমরা এটা মুখে করতে চাইতো তো কিভাবে করতে সেটা দেখি। চলো আগে কোশ্চেনটাকে একটু লিখে বুঝিয়ে দিই তোমাদের। প্রথম পার্ট যেটা রয়েছে সেটা কত পার্সেন্ট লাভে বিক্রি করবে? 30% লাভে বিক্রি করবে। কত অংশ রয়েছে? তোমরা বললে 3 অংশ রয়েছে। 30% লাভে 3 অংশ বিক্রি করছে। আর 60% আর বলেছে বাকি অংশ কত পার্সেন্ট লাভে? সরি, এটা কত রয়েছে? 30%। হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় অংশ কত পার্সেন্ট লাভে? লাভে নয়, দ্বিতীয় অংশ 10% ক্ষতিতে বিক্রি করবে। আর দ্বিতীয় অংশের পরিমাণ কত? 1 পরিমাণ। কিছু বুঝতে পারলাম? আর এবার বলেছে তার মোটের উপরে কত টাকা লাভ হয়? 200 টাকা। মোটের উপরে 200 টাকা লাভ হয়, কিন্তু আমাদের এখানে মিডিলে যেটা বার হবে সেটা কি বার হবে? পার্সেন্টেজে বার হবে। আমাদের হিসাবে এভারেজে কত টাকা লাভ হয় বার হবে, সেটা পার্সেন্টেজের টার্মে বার হবে, কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছে কত? 200 টাকা। এটা অরিজিনাল টাকার টার্মে দিয়েছে, সুতরাং আমরা যেটা বার করব সেটা সমানই আমরা বলবো এত। বুঝতে পারলাম? খুব সিম্পল ব্যাপার। তো এটা দেখো তো বাইরে বার করতে পারবে কি পারবে না বেসিকে? তোমরা দেখতে পারলে এখানে 30 আছে, এখানে 3 আছে, 30কে 3 বার নিতে হবে, অর্থাৎ 90 প্লাস 90। এখানে -10 আছে, কবার নেব? একবার নেব -10কে। একবার নিলে কত হয়ে যাবে? ওইদিকে কত হলো? 90 হলো, আর -10 অর্থাৎ দাঁড়ালো 80। তাহলে তার ওভারঅলে তার কত টাকা লাভ হলো? ওভারঅলে কত পার্সেন্ট লাভ হলো? 80%। ভালো করে বুঝো এই কথাটা। ওভারঅলে তার 80% লাভ হলো। কেন লাভ হলো? কোন দ্রব্য বিক্রি করে লাভ হলো? তুমি বলে যে 3 ইউনিটও বিক্রি করেছে আর 1 ইউনিটও বিক্রি করেছে, অর্থাৎ টোটাল 4 ইউনিট বিক্রি করেছে। আর এই 4 ইউনিট বিক্রি করাতে তার টোটাল লাভ কত দাঁড়ালো? 80 ইউনিট। 80 ইউনিট দাঁড়ালে 1 ইউনিটের মান কত দাঁড়াবে? 1 ইউনিটের মান তুমি বলবে 20%। তাহলে এখানের মান কত চলে আসবে? এভারেজ মান 20%। তাহলে আমাদের হিসাবে কত লাভ হয়েছে এভারেজে? 20%। কিন্তু কোশ্চেনে কত বলেছে? 200। তবে কত গুণের সম্পর্ক? 10 গুণের সম্পর্ক। আর এটা যদি 10 গুণের সম্পর্ক হয়, এবার চেয়েছে কোশ্চেনে সিপি কত, এই দ্রব্যটির সিপি কত। আর আমাকে বলে সিপি মানে আমরা কত পার্সেন্ট জানি? 100% জানি। সিপি মানে 100% যদি জেনে থাকি, তবে এর অরিজিনাল মান কত হবে? তুমি বললে যে এর সাথে 10 গুণ, আর 10 গুণ মানে জানো হচ্ছে 1 ঘর বেশি। এখানে 2টো শূন্য আর এখানে 1টা শূন্য, অর্থাৎ 3টে শূন্য হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার কত হবে? সিপি হচ্ছে 1000 টাকা। তো মোদ্দা কথা এটাই হচ্ছে, যখনই এই ধরনের কোশ্চেন দেখবে একে ডাইরেক্ট বেসিকে করার চেষ্টা করো। সবার প্রথমে তো এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, এটা 200 টাকা দিয়েছে, 200% দেয়নি। সুতরাং আমাদের যে পার্সেন্টেজ বার হবে সেটার মানই হচ্ছে এটা হচ্ছে ওভারঅলে তার 200 টাকা লাভ হয়েছে। আর ওভারঅলে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 20%। তার মানে দুটো টার্মই হচ্ছে সেম টার্ম। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো কোশ্চেনটা পরীক্ষার হলে কি করা উচিত ছিল সেটাকে দেখি। 30% লাভে 3 অংশ, অর্থাৎ +90।
বাকি অংশ 10% ক্ষতি, অর্থাৎ এক অংশ 90 থেকে 10 বিয়োগ করলে 80, তাহলে ওভারঅলে তার লাভ হলো 80%। কতটা দ্রব্য বিক্রি করে? চারখানা দ্রব্য বিক্রি করে। চারখানা দ্রব্য বিক্রি করে যদি 80 লাভ হয়, একটা দ্রব্য বিক্রি করে কত লাভ হবে? তুমি বলে 20%। কিন্তু কোশ্চেনে তুমি বললে যে দেওয়া আছে 200, তাহলে 20-র মান যদি 200 হয় 10 গুণের সম্পর্ক। কোশ্চেনে চেয়েছে সিপি কত, অর্থাৎ 100-এর 10 গুণ। 100-এর 10 গুণ মানে কত সেটা তোমরা জানো। 100-র পরে আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে। তো 28 নাম্বার পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আমাদের আগের দিন আমরা শেষ করেছিলাম নাম্বার 33 পর্যন্ত, আজ হবে নাম্বার 34। 34-এ বলেছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। এই অঙ্কটা আমরা শুরুতে যখন করেছিলাম, যতদূর আমার মনে পড়ছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এর ম্যাথ ছিল। এই ক্যাটাগরি পুরোপুরি সেম ক্যাটাগরির ম্যাথ। তা ওই ক্যাটাগরির ম্যাথ আমি বলেছিলাম যে এই ক্যাটাগরির ম্যাথ কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর দেখতে পাচ্ছ হচ্ছে এই ক্যাটাগরির ম্যাথ আবার চলে এসেছে। সুতরাং এই জিনিসগুলোকে একটু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এক্সামিনার এই ধরনের ম্যাথগুলোকে দেওয়ার জন্য মানে কি থাকে, রেডি থাকে। যে কোনো এক্সামে এই ধরনের ম্যাথ কিন্তু পেয়ে যেতে পারো। সুতরাং এই ক্যাটাগরির ম্যাথগুলোকে ভালো করে প্র্যাকটিস করে রেখো। আর প্র্যাকটিস মানে কি করে রাখতে বলছি, যাতে দেখার সাথে সাথে তোমরা অ্যান্সারটা করতে পারো, সেই প্র্যাকটিসের কথা বলছি। আমি এটা বলছি না যে তোমরা লেখা শুরু করে দেবে, লেখা শুরু করে বিয়োগ করবে, যোগ করবে, এত কিছুর কথা বলছি না। তো দেখি এখানে শুরু করি আমরা অঙ্কে। বলেছে দার্জিলিং চা 32 টাকা কেজি দরে সে কিনে এনেছে। দার্জিলিং চা কত দাম দিয়ে কিনে এনেছে? 32 টাকা কেজি দরে সে কিনে এনেছে একজন ব্যক্তি। যেহেতু কিনে এনেছে তাই এটা তার কি হয়ে যাবে? এটা তার সিপি হয়ে যাবে। চলে আসবো দ্বিতীয় টার্মে। দ্বিতীয় টার্মে বলেছে আসাম চা 25 টাকা কেজি দরে। আসাম চা লেখা আছে 25 টাকা কেজি দরে, এত রুপিস পার কেজি দরে সে কিনেছে। কত পরিমাণে কিনেছে সেটা বলা নেই। এই চা কত পরিমাণে কিনেছে সেটা বলা নেই, এই চা কত পরিমাণে কিনেছে সেটা বলা নেই। কিন্তু ওভারঅলে সে যখন বিক্রি করেছে, কত টাকা দিয়ে বিক্রি করেছে? 32.40 টাকাতে বিক্রি করেছে। 32.40 টাকাতে এত রুপিস পার কেজিতে সে বিক্রি করেছে। এবার চেয়েছে কোয়ান্টিটি। এবার আমরা কি জানি, এইটা থেকে এটা আর এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। কিন্তু তোমরা বলে একটু ওয়েট করুন আপনি, এখানে তো আমরা বাহ্যিক কালচার যখন দেখতে পেলাম, তো সব জায়গায় রুপিস পার কেজি রয়েছে। তো 1 নাম্বার অর্থাৎ বাহ্যিক কালচারের তো ম্যাচ আছে। নাম্বার 2-এ আসবো। নাম্বার 2-এ এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এভারেজের কেসে। আমরা হিডেন কালচারের দিকে অত হেডেক নেব না, কারণ সবার আগে দেখবো এভারেজ, কারণ এভারেজ একদম ডাইরেক্ট দেখা যায়। তো আমরা জানি 32 আর 25-এর মিডিলে এটা হতে হবে, কিন্তু এখানে আছে 32-40। সুতরাং যে এভারেজের যে ব্যাপারটা রয়েছে, এভারেজের ক্ষেত্রে এই ব্যাপারটা কি করলো, এই রুলস মেনে চললো না। তৃতীয় নাম্বারের দিকে যদি দেখতাম যে এভারেজও ঠিক আছে, তো তৃতীয় নাম্বার কেসের দিকে অবশ্যই তাকাতাম। তৃতীয় নাম্বার কেস মানে হিডেন কালচার মানে এটা কি করেছে, সে বিক্রি করেছে না কিনেছে দার্জিলিং চা 32 টাকা দিয়ে? তোমরা বলে বাজার থেকে কিনে এনেছে। আসাম চা 25 টাকা দিয়ে কি করেছে? কিনে এনেছে। তাহলে দুটোই সিপি দাঁড়ালো, একেও সিপি হতে হবে। কিন্তু কোশ্চেনে বলেছে 32.40 টাকায় বিক্রি করে মানে এসপি। এটা সিপি আর এটা এসপি, এটা তো পসিবল নয়। তাহলে দেখলাম যে বাহ্যিক কালচারেও কি আছে, এরর আছে। এবার বাহ্যিক কালচারকে, এররকে আমাদেরকে ঠিক করতে হবে। আর ঠিক করে আমরা এখানে কি করে দেবো? সিপি করে দেবো। চলো সেটাই করার চেষ্টায় থাকি। এবার দেখা যাক 32.40 টাকায় যদি বিক্রি করে তো কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। আর 20%-এর মান আমরা কত জানি? 20% লাভ মানে 5 টাকায় 1 টাকা লাভ হয়। 5 টাকায় যদি 1 টাকা লাভ হয় তো কত টাকায় বিক্রি করেছে? 5 টাকার জিনিস 1 টাকা লাভ রেখে বিক্রি করবে, অর্থাৎ 6 টাকায় বিক্রি করেছে। আমাদের হিসাবে 6 টাকায়, কিন্তু কোশ্চেনের হিসাবে কত বলেছে? 32.40 টাকায় বিক্রি করেছে। 32.40 টাকায় বিক্রি করেছে।
এবার 6-এর মান যদি 32.40 হয় তবে 1-এর মান কত অথবা কত গুণের সম্পর্ক? তুমি বলে 5 আর হচ্ছে 4, 54 গুণের সম্পর্ক। 54 মানে 5.4 গুণের সম্পর্ক। তাহলে আমি 5-এর সাথে কী করব? 5.4 গুণ করে দেবো। 5-এর সাথে 5.4 কীভাবে গুণ করব? দেখতে পেলাম যে 5 5-এ 25 আর 4 5-এ 20, তাহলে 20 থেকে 2 চলে আসবে, অর্থাৎ কত হয়ে গেল? 27। তা এই 27টা আমার কী দাঁড়াচ্ছে? এই 27টাই হয়ে গেল আমার সিপি, অর্থাৎ দ্রব্যটা লোকটা মানে সে যখন মিক্সড করেছিল তখন তার কস্ট প্রাইস কত দাঁড়িয়েছিল? 27 টাকা। এবার তোমাদের মনের মধ্যে আসতে পারে যে আমি 5.4-এর সাথে 5টা কীভাবে গুণ করলাম। চলো এইদিকে দেখানোর চেষ্টা করি। আমার এখানে ছিল 5.4, এর সাথে আমি কত গুণ করেছি? 5 গুণ করেছি। ভালো করে বোঝো। আমাকে বলো যে 5-এর সাথে যদি 4 গুণ করি, 5-এর সাথে যদি 0.4 গুণ করি, সবার আগে 5-এর সাথে 0.4 গুণ করলে কত হবে? 2। তাহলে 2 আমার হাতে থেকে গেল, তারপরে 5 5-এ 25 আর 2-এ কত হয়ে গেল? 27। এটা তোমরা করতে পারো। অথবা 5-এর সাথে 5 আগে গুণ করো না, 5 5-এ 25, তারপরে 4 5-এ 20, 20 মানেই 2 হয়ে গেল। বুঝতে পেরেছি? এমন করতে যাও না 4 5-এ 20 0, 5 5-এ 25 আর 2-এ 27। করতে পারো তোমাদের ইচ্ছা হলে, তোমরা যদি এতে স্যাটিসফাই না হও তবে ওরকমভাবে করতে পারো। কিন্তু দেখো 4 5-এ 20 মানে 2 আছে, 5 5-এ 25 মানে হচ্ছে 27। অথবা 5 5-এ 25 আর তার সাথে কত? 4 5-এ 20, অর্থাৎ 2 যোগ করে দেবো, 27। বাদিক থেকে গুণ করতে করতে আসলে সুবিধা হবে। তো 27। তো আমাদের কস্ট প্রাইস কত দাঁড়ালো? 27 টাকা। সুতরাং এখানে যেটা এসপি দেওয়া ছিল তাকে মুছে আমরা কি করে দেবো? 27 টাকা। এবার দেখো তো 3টে জিনিসই ম্যাচ করেছে কিনা তোমরা বলে। এবারও যে ম্যাচ করে গেছে, এবার হিডেন কালচারও ম্যাচ করে গেছে। তো এর থেকে যদি আমরা এটা বিয়োগ করি কত হয়ে গেল? 5 হলো। আর এটা কত হলো? এটা হয়ে গেল 2, অর্থাৎ 2:5 অনুপাতে তাকে বিক্রি করতে হবে। তাহলে দার্জিলিং চা তাকে কত পরিমাণে নিতে হয়েছে? 2 কেজি। আর হচ্ছে এই আসাম চা তাকে কত পরিমাণে নিতে হয়েছে? 5 কেজি পরিমাণে। আর এই দুটো যখন সে কী করবে? একটি নতুন পাত্রের মধ্যে ঢালবে, তখন তার টোটালে দাম কত পড়বে? 27 টাকা দাম পড়বে। ব্যাপারটাকে আরেকটু বুঝি, আরেকটুখানি ডেপথে আসি। ডেপথে মানে ছবির মাধ্যমে বোঝাটার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে একটা ব্যাগ আছে। ইমাজিন করো এখানে একটা ব্যাগ আছে যেখানে দার্জিলিং চা রয়েছে 32 টাকা কেজি দরের। দেখতে হবে দার্জিলিং চাটা, দেখতে হবে বস্তা রয়েছে, বস্তার মধ্যে ভাবো দার্জিলিং চা। আরও আর একটা বস্তা রয়েছে যার দাম, যেখানেও চা আছে, আসাম চা আছে, কত টাকা দামের? 25 টাকা। এবার ভাবো এই বস্তা থেকে আমি 2 ইউনিট নিলাম, আর এই বস্তা থেকে আমি 5 ইউনিট নিলাম। মানে এই বস্তা থেকে যদি 2 কেজি নিই, এই বস্তা থেকে 5 কেজি নেব। এই বস্তা থেকে যদি 4 নিই, তবে এই বস্তা থেকে 10 কেজি নেব। নিয়ে আমি কি করলাম? একটা নতুন বস্তা, অর্থাৎ নতুন বড় মাপের একটা বস্তা আছে, তার মধ্যে আমি কি করে দিলাম? ঢেলে দিলাম। আর যদি আমি ঢেলে দিই তবে আমার দাম কত দাঁড়ালো? মানে ঢেলে দেওয়ার মানে কি? এই চা আর এই চা এবার কি হয়ে গেল? মিক্সার হয়ে গেল। আর মিক্সার হয়ে যাওয়া মানে এই বস্তার মধ্যে, নতুন যে বস্তাটা রয়েছে না, নতুন বস্তার মধ্যে সমস্ত জায়গায় আসাম চা আর দার্জিলিং চা কী অনুপাতে মিশে আছে জানো? 2:5 অনুপাতে মিশে আছে। সাপোজ তুমি বস্তা থেকে 1 মুঠ তুলে নিলে চা, যদি তুলে নাও তোমার মুঠোর মধ্যে কি আছে জানো? যে চাটা রয়েছে সেই চায়ের অনুপাত যত গ্রামই হোক বা যতই ওজন হোক না কেন, সেখানে 5 গ্রাম যদি হচ্ছে আসাম চা থাকে, তো 2 অনুপাত কি থাকবে? এটা থাকবে। বুঝতে পেরেছি ব্যাপার? তো এই অনুপাতে থাকবে। তো এই জিনিসগুলোকে একটু ইম্যাজিন করতে হবে যে দুটো বস্তা আছে, নতুন পাত্রে ঢালছি কোন অনুপাতে? এখান থেকে 5 অনুপাত, এখান থেকে 2 অনুপাত নিয়ে ঢালছি। আর ঢালার পরে যে দামটা আমার বার হচ্ছে, মানে যে দামটা আমার বার হচ্ছে সেটা হচ্ছে 27 এত টাকা। এটা আমার কস্ট প্রাইসই পড়ে গেল, কিন্তু তুমি তো বিক্রি এত দিয়ে করবে না। তো এই দোকানদার কি করেছিল? কোশ্চেনের দোকানদার 20% লাভে বিক্রি করেছে। 27-এর 20% লাভ মানে বুঝতেই পারছো কত? এর দ্বিগুণ। এর দ্বিগুণ মানে হচ্ছে 5.4 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে কত? 32.40 টাকায় সে বিক্রি করেছিল। খুব সিম্পল ব্যাপার। চলে আসবো নাম্বার 35-এ। বলেছে একজন ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি দরে, তাহলে একজন ব্যক্তি 40 কেজি চিনি কিনেছে আর তার কিছু অংশ সে 40 টাকা কেজি দরে বিক্রি করে। আর এই ম্যাথগুলো বুঝতে পারছো তো কি ক্যাটাগরির ম্যাথ?
মানে একদম বেসিক ক্যাটাগরি, বেসিক মানে একদম এলিগেশনের বেসিকে চলে এসেছি আমরা। এলিগেশনের বেসিক ক্যাটাগরির ম্যাথগুলি কিন্তু এখন আমরা করছি, এখনও মিক্সারের ওই অরিজিনাল ক্যাটাগরিতে আমরা টাচ করিনি। আসবো 37 নাম্বার ম্যাথ থেকে আমরা সেখানে আসবো। তো চলে আসি 35-এ। বলেছে একজন ব্যক্তি 40 কেজি হচ্ছে চিনি কিনেছে, তার মধ্যে কিছু অংশ 40 টাকা কেজি দরে বিক্রি করেছে এবং বাকি অংশ সে বিক্রি করেছে 50 টাকা কেজি দরে। আর বিক্রি করার পর তার মোটে কত টাকা দিয়ে বিক্রি করেছে জানো? সে বিক্রি করেছে 1840 টাকা দিয়ে। এবার বলছে কত কেজি চিনি তিনি 40 টাকা দরে বিক্রি করে। কোশ্চেনে বলেছে কত কেজি চিনি তিনি 40 টাকা দরে বিক্রি করে। সুতরাং এখানে কি বার করতে বলেছে তোমরা বলো। তোমরা বললে এখানে তো বার করতে বলেছে ছোট ভাইয়ের মান কত কেজি, কত পরিমাণ, তাহলে কোয়ান্টিটি অর্থাৎ ছোট ভাই। কোশ্চেন হচ্ছে বড় ভাইয়ের মান কি দেওয়া আছে? তোমরা বললে হ্যাঁ বড় ভাইয়ের মান দেওয়া আছে, একটা আছে 40 টাকা পার কেজি দরে আর একটা রয়েছে 50 টাকা পার কেজি দরে, দুটোই দেওয়া রয়েছে। তাহলে বড় ভাইয়ের মানও এখানে অ্যাভেলেবেল আছে। এবার আমার কোশ্চেন হচ্ছে বাবার মান কি এখানে অ্যাভেলেবেল আছে? তোমরা তো বলছো বাবার মান তো এখানে অ্যাভেলেবেল নেই, কারণ বড় ভাইয়ের মতোই বাবাকে দেখতে হবে। কিন্তু এখানে তো বাবার মতো মানে বড় ভাইয়ের মতো দেখতে আদার্স কেউ নেই। এখানে দেখো দুটোই রয়েছে, দুটো বড় ভাই, একটা 40 টাকা পার কেজি, একটা 50 টাকা পার কেজি। এবার বড় ভাইয়ের মতো দেখতেই তো বাবা হবে, তো বাবার এখানে তো কোনো নাম নিশানা নেই। চলো বোঝার চেষ্টা করি ছবিতে। তো একজন ব্যক্তি এই বস্তাটা কিনেছিল, এই বস্তার মধ্যে কত কেজি চিনি রয়েছে? টোটাল রয়েছে 40 কেজি চিনি, 40 কেজি চিনি রয়েছে। আর এই বলেছে এই 40 কেজি চিনি তিনি বিক্রি করেছেন কত টাকায়? টোটালে বিক্রি করেছে কত? 1840 টাকায়। এটা কোশ্চেনে বলে দিয়েছে এই 40 কেজি চিনি বিক্রি করে। আচ্ছা তোমরা বলে যে বড় ভাইয়ের মান দেওয়া আছে যে 40 টাকা কেজি দরে তিনি হচ্ছে বিক্রি করে, 40 রুপিস পার কেজি, এত দরে সে বিক্রি করে, তাহলে এত দামে সে বিক্রি করে, তার মানে এটা বুঝতে পারছি এসপি দাঁড়াচ্ছে। পরেরটায় চলে আসি 50 টাকা কেজি দরে তিনি বিক্রি করে, 50 টাকা কেজি দরে বিক্রি করে, এত রুপিস পার কেজি। এবার বলেছে কোন অনুপাতে মেশাবে, অর্থাৎ এই মানটাকে চেয়েছে আর চেয়েছে হচ্ছে এই মানটাকে। আমরা এই মান আর এই মান অনায়াসে বার করতে পারবো যদি আমাদের এই মানটা জানা থাকে। আর এখানে কি বসে? এভারেজ বসে, এই দুটোর এভারেজ বসে। কিন্তু এখানে কোশ্চেনে তো দিয়েছে 1840 টাকায় টোটালে বিক্রি করে 1840 টাকায়। তো 1840কে আমরা লিখতে পারি? কখনো লিখতে পারি না, কারণ 40 আর 50-এর মধ্যে পড়ছে না। প্লাস এখানে দেখো পার কেজি চিনির দাম দেওয়া আছে, পার কেজি চিনি। আর এটা কি পার কেজি চিনি? এটা পার কেজি চিনি নয়। তাহলে একে পার কেজি চিনিতে পরিণত করো। তাহলে 40 কেজির দাম যদি এত হয়, 1 কেজির দাম কত? তোমরা বলো 1840কে 40 দ্বারা ভাগ করে দেবো। তো 0 আর 0 কেটে গেল, 4 দ্বারা কাটো, 4 4 16, 4 6 24, অর্থাৎ পার কেজি চিনির দাম কত হচ্ছে? 46 টাকা। তাহলে ওভারঅলে সে যখন হচ্ছে বিক্রি করেছিল, পার কেজি চিনির দাম কত দাঁড়িয়েছিল? 46 রুপিস পার কেজি। ভালো করে এই ফিলিংসটাকে একটু নিয়ে আসি আমরা। ঘটনাটা কি ঘটেছে? ঘটনা হচ্ছে 40 টাকা দামের, মানে এই যে তার কাছে 40 কেজি চিনি আছে, এই 40 কেজি চিনির মধ্যে সে কিছু পরিমাণের চিনি 40 টাকা দরে বিক্রি করেছে, আর কিছু পরিমাণের চিনি সে হচ্ছে 50 টাকা কেজি দরে বিক্রি করেছে। এবার বলছে বিক্রি করার পরে তার কি হয়েছে ওভারঅলে? তাহলে এত দাম দিয়ে কিছু পরিমাণ চিনি বিক্রি করছে, 1 কেজি বিক্রি করছে 40 টাকা দিয়ে, এত কেজি বিক্রি করছে নিশ্চয়ই কোনো একটা টাকা দিয়ে, এত কেজি বিক্রি করছে নিশ্চয়ই কোনো একটা টাকা দিয়ে, আর মোট তাহলে বিক্রি করছে কত দিয়ে? 1840 দিয়ে। এবার বলছে 40 কেজি, তাহলে মোট ওভারঅলে বিক্রি করে 1840 দিয়ে, তবে 1 কেজি কত দিয়ে বিক্রি করেছে? 1 কেজি 46 টাকা পার কেজি। মোদ্দা কথা আমি এটা বলতে চাইছি 46 টাকা পার কেজি। কিছু পরিমাণে চা নেব 50 টাকা দামের, কিছু পরিমাণে চা নেব, আর তাদেরকে যদি মিক্সড করে দিই, আমার মর্জি, আমি বিক্রি করতে পারি, আমি মিক্সডও করতে পারি, মানে আমার ভাষা ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছু হতে পারে, তোমাদের যা মর্জি তোমরা ভাবতে পারো। তো চলো এটাকে বিয়োগ করে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বুঝতে পারবে। তো এর সাথে এটা বিয়োগ করলে কত চলে এলো? 6, আর এর সাথে এটা বিয়োগ করলে কত চলে এলো? 4। তাহলে আমাদের হিসাবে কত ইউনিট? 4:6 অনুপাতে সে বিক্রি করবে, মানে এই যে 4 নেবে আর এটা কত নেবে? 6। আমাদের হিসাবে কত ইউনিট হচ্ছে? 10 ইউনিট। কত কেজি টোটাল আছে? 10। আমাদের হিসাবে কত ইউনিট? 10 ইউনিট টোটালে আছে, কিন্তু কোশ্চেনে এটারই মান কত বলে দিয়েছে? 40 কেজি। তবে কত গুণের সম্পর্ক? 4 গুণের সম্পর্ক। আর যদি এটা 4 গুণের সম্পর্ক হয়, বলেছে প্রথমটা কত কেজি বিক্রি করেছে, তাহলে 4 গুণের সম্পর্ক মানে 16 কেজি। তাহলে হচ্ছে প্রথম দ্রব্য মানে 40 টাকা দরে তিনি কত কেজি বিক্রি করেছে? 16 কেজি। আর এটার মান কত হয়ে যাবে? 4 6 24, এত কেজি।
আর 50 টাকা দরে তিনি কত কেজি বিক্রি করেছে, তোমরা বলে 24 কেজি বিক্রি করেছে, আর সেই কারণে দাম কত দাঁড়িয়েছে 46। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, যদি তারা এটা যদি সে 20 কেজি বিক্রি করতো আর এটাও যদি সে 20 কেজি বিক্রি করতো, মানে 40 টাকা দরে যদি সে 20 কেজি বিক্রি করতো, 50 টাকা দরেও যদি সে 20 কেজি বিক্রি করতো, তবে বেসিক এভারেজটা কত দাঁড়াতো, তোমরা বলে বেসিক এভারেজ 45 দাঁড়াতো, কারণ সেই ক্ষেত্রে 1:1 হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কোশ্চেনে কত দেওয়া আছে, 46 দেওয়া আছে। 46 আমরা বার করেছি, আর 46 থেকে বার করার সাথে সাথে আমাদের মনে কি ফিলিংস জাগা উচিত, যে 50 টাকা দরের চা বেশি পরিমাণে বিক্রি করা হয়েছে, বা 50 টাকা দামের চা বেশি পরিমাণে মিক্সড করা হয়েছে, তবে গিয়ে বেসিক এভারেজের থেকে এই এভারেজটা বেশি আছে। মনে পড়ছে তো, নাকি সব ভুলে গেছো? বেসিক এভারেজ আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর এই যে ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলোর ছবিটাকে দেখার চেষ্টা করো, নিজের মনে মনে ফিলিংস করো। এমন নয় যে অঙ্ক হয়ে গেল যে খুব আনন্দ না, অঙ্ক তখন হবে, এটা তো অর্ধেক অঙ্ক হলো, আর অর্ধেক অঙ্ক তখন হবে যখন তুমি এটার ইমেজ তৈরি করতে পারবে, নিজের মনে মনে ইমাজিনেশন করতে পারবে, সেই জায়গায় পৌঁছে যাবে, সেটা হবে আর বাকি অর্ধেক অংশ। 36-এ চলে আসবো। আচ্ছা 36-এ সেম ক্যাটাগরির ম্যাথ দিয়েছে, তাই এই যে পাত্রটা রয়েছে এই পাত্রটাকে আমি রেখে দিচ্ছি। 36-এ বলেছে 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে। তাহলে এবার বলেছে 35 টাকা দরের চিনি আছে, এই দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে চিনির দাম 41.80 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। কিছু বুঝতে পারলাম কি ঘটনা? তাহলে ওই ব্যক্তির কাছে কত কেজি চিনি আছে সেটা দেওয়া নেই, তাহলে এটাকে আমরা মুছে দিই। ওই ব্যক্তির কাছে টোটাল কত কেজি চিনি আছে সেটা দেওয়া নেই, কিন্তু এটা বলেছে সেই ব্যক্তিটা 2 প্রকারের চিনি কিনেছে, একটা হচ্ছে 35 টাকা কেজি দরের চিনি কিনেছে, আর একটা হচ্ছে 42 টাকা কেজি দরের চিনি কিনেছে। এবার দেখো 42 টাকা কেজি দরের চিনি কত কেজি কিনেছে, 30 কেজি কিনেছে, আর তাদেরকে যখন মিক্সড করেছে নিশ্চয়ই কোনো না কোনো একটা দাম এসছে, কিন্তু এখানে ওই দামের কথা বলেনি, এখানে বলেছে যে দামটা এসছে মিক্সড করার পরে তার উপরে 10% যখন লাভ করেছে তখন সেটা বিক্রি করেছে 41.80 টাকাতে। এরপরে জানতে চেয়েছে যে হচ্ছে 35 টাকা কেজি দরে কত কেজি চিনি তিনি নিয়েছিলেন আর কি। তো দেখা যাক শুরুতে একদম বেসিক ম্যাথ, 35 রুপিস পার কেজি। কিন্তু আমি এটা অনুরোধ করব তোমাদেরকে যে এগুলোকে মুখে করার চেষ্টা করো ডাইরেক্ট। যারা সামান্যভাবেও শিখে গেছো তারা মুখে করো ডাইরেক্ট। শুধুমাত্র ক্যালকুলেশন একটাই আছে, 10%-এর মান ওখানে, মানে 11-র মান কত, 10-এর মান কত, শুধু এই ক্যালকুলেশন। তাছাড়া সমস্ত কিছু ডাইরেক্ট করতে হবে, দেখাবো আমি কীভাবে ডাইরেক্ট করবে। আর পরের পার্টে রয়েছে 42 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে, এত রুপিস পার কেজি। এরপরে কি বলেছে, তাহলে সে এত দাম দিয়ে কিনে এনেছে, মানে সেম ক্যাটাগরির ম্যাথ। দেখো 34 এটা কত 36, এটা সেম ক্যাটাগরি। তারপরে আমার যতদূর সম্ভব 6 নম্বর ম্যাথ, ওই 6 নম্বর ম্যাথও সেম ছিল। এবার এখানে বলেছে কত দিয়ে বিক্রি করে, তা আমরা জানি 41.80 টাকায় বিক্রি করে, আর যখনই বিক্রি করে এত রুপিস পার কেজি। আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা এখানে না একটা খুব ভালো জিনিস আসছে, আগে সেই জিনিসটা সম্পর্কে আমি বোঝাই এতক্ষণ পর্যন্ত যেটা আমরা পাইনি। এরপরে কি বলেছে, কোয়ান্টিটিটা বার করতে বলেছে। আর 42 টাকা দরের চিনি কত কেজি কিনেছে, 42 টাকা 30 কেজি। এটা জাস্ট আমি লিখে দিই, তারপর আমি পয়েন্টে আসছি যেটা বলতে চাইছি। তো এটা তোমাদেরকে বার করতে হবে, এটা আর এটা বার করতে হবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমাদের দেখতে হবে যে এলিগেশন যদি আমরা করতে চাই তো বাইরের কালচার বাহ্যিক কালচার সেম আছে কিনা। তোমরা দেখলে যে বাহ্যিক কালচার সেম আছে, কোনো অসুবিধা নেই। নাম্বার 2 দেখলে যে এভারেজ সেম আছে কিনা। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করছিলাম ততগুলো ম্যাথে আমরা দেখলাম যে শুধুমাত্র এভারেজ চেক করার সাথে সাথে আমরা বুঝতে পারছিলাম যে গড়মিল আছে কিনা মিডিলের টার্মে। কিন্তু এবার আসলাম প্রথম অঙ্ক, দেখো এখানে 35, এখানে 42, আর এদের মাঝেই 41.80 রয়েছে। সুতরাং যদি এভারেজের টার্ম অনুসারে দেখতে চাও তবে এভারেজের মধ্যেই কিন্তু আছে। দেখো 42-এর থেকে ছোট আর 35-এর থেকে বড়, তাহলে এইখানে এভারেজ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে অঙ্কটায় প্রবলেম আছে কি নেই।
আর এই ক্ষেত্রে আমাদের তাহলে কে হেল্প করবে? অবশেষে যখনই এভারেজও ফিনিশ হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আমাদের হিডেন কালচার কাজ করবে। তাহলে এই অঙ্কে 2 নম্বর কেসে দেখতে পেলাম যে এভারেজও ঠিক আছে, এই কেসে এভারেজও ঠিক আছে। তাহলে 3য় নম্বরে আমরা কি দেখলাম? যে হিডেন কালচারে প্রবলেম আছে। বুঝতে পেরেছি? তো এই জন্যই আমি তোমাদেরকে না প্রতিটা জিনিস শুধুমাত্র এভারেজ দিয়েই শেষ করিয়ে দিচ্ছিলাম না, পরের স্টেপ পর্যন্ত যাচ্ছিলাম যেখানে আমি কি রয়েছে বাহ্যিক কালচার, হিডেন কালচার রয়েছে। কারণ কোশ্চেনের মান যখনই ভালো হবে তখনই এভারেজকে আর এরকমভাবে রাখবে না যে হচ্ছে দুজনার বাইরে 42-এর বেশি বা 35-এর কমে রাখবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? তা তখন এদের মাঝে দিয়ে দেবে, আর সেই ক্ষেত্রে আমাদের হিডেন কালচারের দিকে চেক করতে হবে। এবার আমরা কি করতে পারি? আমরা বুঝতে পারলাম যে এটা সিপি, এটা সিপি, আর এটা এসপি দেওয়া আছে। তাহলে আমরা একে কিসে পরিণত করব? সিপিতে পরিণত করবো। আর 10% লাভ, 10% লাভ মানে কত হবে? 10% মানে 10 টাকাতে 1 টাকা লাভে বিক্রি করবে। কোনো দ্রব্যের দাম যদি 10 টাকা হয় সেখানে 1 টাকা লাভে বিক্রি করবে। 10 টাকা দিয়ে কিনেছি, 1 টাকা লাভে বিক্রি করব, অর্থাৎ কত দিয়ে বিক্রি করব? 11 টাকায়। আমাদের হিসাবে 11 টাকা বিক্রি করব, কিন্তু কোশ্চেনে বলেছে কত দিয়ে বিক্রি করেছে? 41.80 টাকায় বিক্রি করেছে। 41.80 টাকায় বিক্রি করেছে। তাহলে 11-র সাথে এটা যদি কাটাকাটি করো অথবা কত গুণের সম্পর্ক, আমি ডাইরেক্ট বলবো 38 গুণের। আমি ডাইরেক্ট বলবো 38 গুণের, তোমরা বলবে কিনা এটা তোমাদের ব্যাপার। এবার এইটাকে আগে একটু বোঝার চেষ্টা, এটাকে আমরা একটু পরে বুঝবো যে কেন 38 গুণ আমি বললাম ডাইরেক্ট। তার আগে আমি চলে আসি, এটা যদি 38 গুণের সম্পর্ক হয়, 38 মানে 1 ঘর আগে দশমিক আছে, তাই এখানে পয়েন্টটা দিয়ে দেবো পরে। তো 10-এর সাথে যদি 3.8 গুণ করি তবে কত হয়ে গেল? 38। এবার 10-এর জন্য পয়েন্টটা উঠে গেল। আর 38টা আমার কী বার হলো? সিপি, অর্থাৎ পার কেজি চিনির দাম বা কেনার দাম কত পড়েছে? 38 টাকা। এবার দেখো তো সমস্ত কিছু ঠিক আছে কিনা। এটাও সিপি, এটাও সিপি, এটাও সিপি, এটাও রুপিস পার কেজি, আর এভারেজও ঠিক আছে কিনা? ঠিক আছে। চলো বিয়োগ করি। এটা বিয়োগ করলে হয়ে যাবে 3, আর এটা বিয়োগ করলে হয়ে যাবে কত? 4। এবার আমাদের হিসাবে 3 ইউনিট বিক্রি করছে, 42 কেজি বিক্রি করেছে 3 ইউনিট, আর এটা 35 কেজি বিক্রি করেছে 4 ইউনিট, কিন্তু কোশ্চেনের হিসাবে 42 কেজি বিক্রি করে 30 কেজি। তাহলে আমি বলতে পারি 3 ইউনিটের মানই হচ্ছে 30 কেজি, অর্থাৎ কত গুণের সম্পর্ক? 10 গুণের সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রেও কি আসবে? 10 গুণেরই সম্পর্ক আসবে, অর্থাৎ 40 কেজি হবে আমার কারেক্ট অ্যান্সার। 40 কেজি। কোন অপশান? অপশান বি ফর বোম্বে আমার কারেক্ট অ্যান্সার। একটা জিনিস এখনও বাকি থেকে গেল, সেটা হচ্ছে 11 আমি কি করে বার করব? ভালো করে বুঝবে। আমার এখানে ছিল 11 আর নিচে ছিল কত? 10। এবার 11-র মান কত দেওয়া আছে? 41.1 এটাই দেওয়া আছে। অথবা কত বলতে পারি? 418 বলতে পারি। ভালো করে বোঝো, 11-র সাথে কাটাকাটি সবার প্রথমে বুঝতে হবে 11-র সাথে এটা কাটাকাটি যায় কি না। আগে যদি এটাই তোমাদের না জানা থাকে তবে তো ইম্পসিবল ব্যাপার। 11-র সাথে কাটাকাটি যায় কি না মানে আমি কি বলতে চাইছি, তোমার এক্সপিরিয়েন্স কতটা। কোশ্চেনে তো এত হিসাব করা আমার উচিত না যে 8 আর 4 12, 12 থেকে 1 বিয়োগ করলে 11 হয়, তার মানে এটা 11 দ্বারা কাটাকাটি যাবে। এত কিছু সময় নেই কোশ্চেনে। যখন ওটা দরকার আছে বড় ডিজিটের ক্ষেত্রে সেই সময় করো, এই সমস্ত ছোটোখাটো কেসে করলে চলবে না। তাহলে আমাকে কি করণীয়? তো সবার আগে এক্সপিরিয়েন্সের দিকে যেতে হবে। এক্সপিরিয়েন্স কি বলে? এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে? প্র্যাকটিসের মাধ্যমে। তুমি বাড়িতে যত প্র্যাকটিস করবে তত এক্সপিরিয়েন্স বাড়বে, আর এক্সপিরিয়েন্স বাড়তে বাড়তে তুমি এটা বুঝতে পারবে এর সাথে এই মান সাধারণত কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে, ডাইরেক্ট কাটাকাটি হয়ে যাবে। আর তোমরা যদি ডাইরেক্ট কাটাকাটি হয়ে যায় তার মানে বুঝতে পারছো 11-র সাথে কোনো না কোনো গুণ করে 418 হয়, মানে 11-র সাথে 418 ডাইরেক্ট কাটাকাটি হবে, সেখানে কোনো পয়েন্ট আসবে না। পয়েন্ট মানে কি? যদি 418 থাকতো তবে পুরো কাটাকাটি হয়ে যেত, কোনো পয়েন্ট আসতো না। আচ্ছা, এবার আমি কি করলাম পরেরটা দেখি। আমি বলতে চাইলাম যে এখানে কত গুণ। সবার প্রথমে 41 দ্বারাই তো 11-কে ভাগ করব, 41-কে 11 দ্বারা ভাগ করব, তো কত ঘর পর্যন্ত যেতে পারে? এবার আমাকে বলো, 4 ঘর পর্যন্ত কি যেতে পারে? 4 ঘর হলে তো এটা 44 হতো, কিন্তু এটা 4 ঘর পর্যন্ত যাবে না। তাহলে কোন ঘর পর্যন্ত যাবে? 3 ঘর। এবার যদি 3 ঘর পর্যন্ত যায়, পরেরটাকে আমি শিওর বলবো যে কত হবে? পরের ডিজিটটা 8 হবে। কেন জানো? এখানে দেখো কত আছে, লাস্ট ডিজিট কত আছে? 8 আছে। আচ্ছা, লাস্ট ডিজিট যদি 8 থাকে, 11-র সাথে কত গুণ করলে লাস্ট ডিজিট 8 হবে? তোমরা বলে 11-র সাথে যদি 8 গুণ করেন তবে গিয়ে লাস্ট ডিজিট কত হবে? 8 হবে। কিছু বুঝতে পারলাম? আর এটা আমার নলেজে ছিল, তাই আমি ডাইরেক্ট বলতে পারলাম যে 8। তাহলে আমি ব্যাপারটা কি করলাম আরেকবার বলি। তো 4 1 8 আছে। সবার প্রথমে 41 কি যায়? 4 বার কি যাবে? না, তাহলে 3 বার। লাস্টে 8 আছে, তাহলে 38 হবে, মানে 11 88 হবে।
এবার এটা কোনো গ্যারান্টি নেই যে এটা 100% কারেক্ট আমার হচ্ছে কি হচ্ছে না, কিন্তু এটাই তো এক্সপিরিয়েন্স, এটাই তো হচ্ছে তোমার প্র্যাকটিস, যে তুমি কতটা প্র্যাকটিস করেছো। তা এই জিনিসগুলোই ফ্যাক্টর হবে। হতে পারে যে 100টা ম্যাথের মধ্যে একখানা জিনিসে ভুল হতেই পারে, কিন্তু 100টা ম্যাথের মধ্যে একটাতে ভুল আর যদি 99টা ঠিক হয়, তবে আমার এই অ্যাপ্রোচ নিতে অসুবিধার কি আছে? তবে তো হাই পরিমাণে মানে হাই কাট অফে পাস করে গিয়ে সিলেকশন হয়ে যাবে। 100তে 100 পাওয়ার দরকার নেই, 99 পেলেই এনাফ। আর অনেক ক্ষেত্রে এই প্রসেসে 100তে 100ও চলে আসতে পারে। তো আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমি কোশ্চেনটা যদি মুখে করতে হতো, যদি আমার পরীক্ষার অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত ছিল সেটা দেখি। বোর্ডের দিকে ফলো নয়, এবার আমাকে দেখবে ভালো করে। কোশ্চেনে বলেছে 35 টাকা দেখতে পেলে তুমি, এক জায়গায় 35 আছে, এক জায়গায় 42 আছে, আর মিডিলের মান কত হবে শুধু সেটা বার করতে হবে। তাহলে 11-র মান 418 রয়েছে। 11-র মান যদি 418 হয় তো 10-এর মান কত? 11-র মান যদি 418 হয়, কত গুণের সম্পর্ক দেখতে পেলাম? 3 বার যাচ্ছে আর তারপর 8 যাচ্ছে, অর্থাৎ 38। বুঝতে পারলাম, মানে 3.8। তাহলে 10-এর মান কত হবে? 38 হয়ে যাবে। এবার একদিকে 35, মিডিলে 38, পরেরটা 42। 35 আর 38-এর মধ্যে সম্পর্ক কত? 3। তাহলে 3 এদিকে চলে এলো, 3। এবার 42 আর 38-এর মধ্যে সম্পর্ক 4, তাহলে হচ্ছে 4:3 সম্পর্ক, 4:3। এবার 3-এর মান কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। 4-এর মান কত হবে? 40। এটুকুই তো খেলা। অথবা তোমরা এটাও যদি চাও যে ডাইরেক্ট 4-এর গুণিতক বার করবে, যেহেতু 10 পার কি বলেছে 35 টাকা কেজি দরে কত কেজি, অর্থাৎ 35 টাকা কেজি দরে 4 ইউনিটের, 4-এর যদি গুণিতক দেখো তাও তোমার অ্যান্সার চলে আসবে। 3-এর মান 30, 4-এর মান 40 না করলেও চলবে, যদি তোমরা 4-এর গুণিতক দেখো সেটাও এনাফ।